শুরু করছে যে নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাকে আজ এই যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতায়, কিন্তু তার সাথে যে যখন ঘটনাটা ঘটেছিল তখন সে মুম্বাইতে থাকতো। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সৈকত, আমার বাড়ি কলকাতায়, কিন্তু যে ঘটনাটা আমি আজ লিখে পাঠাচ্ছি তখন আমি মুম্বাইতে ছিলাম। তো প্রথম থেকে বললে আপনার বুঝতে আরও সুবিধা হবে। আমি ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আর্কিওলজি নিয়ে পড়ার জন্য খুব আমার ইচ্ছে হতো ছোটোবেলা থেকেই। তো আমি সেই পড়ার জন্যই মুম্বাইতে গেছিলাম, মুম্বাইয়ের একটা নামকরা কলেজে পড়বো বলে। কারণ কলকাতায় সেরকম কোনো কলেজ নেই যেখানে আমি আর্কিওলজিস্ট নিয়ে পড়তে পারবো। তো সেখানে যাওয়ার পরে একটা নামকরা কলেজে ভর্তি হই, এবং সেই কলেজের সেকেন্ড ইয়ারে একটা প্রজেক্ট আসে। যে প্রজেক্টটায় বলা হয়েছিল আমাদেরকে যে ভারতের যে কোনো প্রান্তে যেতে হবে, যে প্রান্তটা মানে যে জায়গাটা আর কি অ্যাবান্ডান মানে পরিত্যক্ত, সেই পরিত্যক্ত জায়গায় গিয়ে আমাদেরকে সেই জায়গাটার সমস্ত ইতিহাস বার করতে হবে, যে জায়গাটা কেন পরিত্যক্ত হয়েছে, কত বছর আগে হয়েছে, কি কারণে হয়েছে, এবং সেখানে কে কে কারা থাকতো, কেমন তাদের ছিল, মানে আচার আচরণ ছিল, সব কিছু A to Z খুঁটিনাটি সব কিছু আমাদেরকে লিখে আনতে হবে, এবং সেটাকে নিয়ে আমরা একটা সুন্দর করে একটা প্রজেক্ট বানাতে হবে। তো এটা ছিল আমাদের প্রজেক্ট। এবার বলা হয়েছিল যে প্রত্যেকটা গ্রুপে 5 জন করে মেম্বার থাকবে, তার বেশি না, এবং সময় দেওয়া হয়েছিল 3 দিন। তো আমাদের যে বন্ধুদের গ্রুপটা ছিল সেই গ্রুপে আমরা 5 জনই ছিলাম। তো আমাদের সেই গ্রুপ খুঁজতে মানে দল বানানোর জন্য কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা 5 জন একসাথে গেছিলাম। আমাদের টিমে ছিল হচ্ছে আমাকে বাদ দিয়ে আরও দুটো ছেলে ছিল, যাদের নাম হচ্ছে সুকমল, সেও বাঙালি ছিল, আর একজনের নাম ছিল রোহান, এবং আর যে দুটো মেয়ের নাম ছিল সুদীপা এবং দীপিকা। আমরা এই 5 জন ছিলাম, এবং আমরা 5 জন মিলে ওই প্রজেক্টটা পাওয়ার পরে 3 দিন ধরে আমরা শুধু রিসার্চ করেছি যে কোন জায়গায় গেলে আমাদের সব থেকে ভালো হবে, এবং কোন জায়গাটা কমন নয়, যাদের মাথায় এই জায়গাটা আসবে না, এরকম আমরা জায়গা খোঁজার জন্য 3 দিন ধরে রিসার্চ করেছি। এবং তারপরে রোহান একদিনকে আমাদের এসে বলল যে সে একটা জায়গা পেয়েছে, জায়গাটা হচ্ছে মেঘালয় থেকে অনেকটাই ভেতর একটা ছোট্ট গ্রাম। সেই গ্রাম নাকি এখন সম্পূর্ণ পরিত্যক্ত, সেখানে এখন কেউ থাকে না। তো সেই জায়গাটা গেলে নাকি আমাদের অনেক ভালো ভালো প্রজেক্টটা অনেক ভালো হবে, এবং অনেক ভালো ভালো আমরা সব ইনফরমেশন পাবো। তো আমরা সবাই মিলে জায়গাটা একবার দেখার পর আমাদের সবারই মনে হলো যে হ্যাঁ, জায়গাটা মন্দ নয়। তারপর আমরা ঠিক করলাম যে মেঘালয় জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা ঠিক করলাম 3 দিন ধরে আমরা প্রজেক্টে কাজ করব, এবং তারপরে 5 দিন আমরা পুরো মেঘালয়টাকে ঘুরবো। আমাদের এই 8 দিন পরে মানে 8 দিনে একটা ট্যুর করে আমরা আসবো। 3 দিন প্রজেক্টের কাজ এবং 5 দিন আমরা মেঘালয় ঘুরবো। এই কথা ভেবে আমরা সব কিছু ঠিক করে নিলাম, এবং ট্রেনের টিকিট তো আমরা পাইনি, কারণ আমাদের সময় হাতে ছিল না, সেজন্য আমাদের তৎকাল কাটতে হয়েছিল যাওয়ার সময়। এবার আমাদের কথা ছিল ফেরার সময় আমরা তৎকালেই আসবো। তো তৎকাল টিকিট কাটলাম গুয়াহাটি অব্দি। সেই গুয়াহাটিতে নেমে যে গাড়িকে জিজ্ঞেস করছি যে মেঘালয় এই গ্রামটায় যাবে কি না, সেই আমাদেরকে না করে দিচ্ছিল, বলছিল না। কিন্তু কেন কেউ বলছিল না। অনেকে তো আবার জায়গাটার নাম শুনে চমকে যাচ্ছিল, যেন এমন কোনো জায়গা বলে দিচ্ছে যেখানে মানুষ থাকে না, ভূতেদের বাস, এরকম সব হাবভাব করছিল। না বাবা না, এরকম অনেকে অনেক রকমের অঙ্গিভঙ্গি করছিল আর কি। তো আমরা ঠিক করলাম যে কেউ যখন যেতে চাইছে না, তখন আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি একটু বেশি পয়সা দিয়ে আমরা এটা বলি যে গাড়িটা আমাদের দিয়ে দিন, আমরা 3 দিন পর এখানেই আমাদের গাড়িটা ফেরত দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না, আপনি আমাদের আধার কার্ডের একটা করে কপি রেখে দিতে পারেন সবার। এইটা আমরা ভেবেছিলাম, এবং সবাই বললো যে তখন বাকি 4জনে বললো যে হ্যাঁ, মন্দ নয় প্ল্যানটা। তখন আমরা একটা গাড়িকে ধরলাম, প্রথমে তাকে জিজ্ঞেস করলাম সে যাবে কি না। তখন সে বললো আপনারা কিসের জন্য যাচ্ছেন সেখানে। তখন আমি বললাম যে আমরা একটা কলেজে প্রজেক্টে কাজ আছে, তো সেখানে আমাদের যেতে হবে। তখন বলে প্রজেক্টে কাজের জন্য সেখানেই যেতে হবে, আর কোনো জায়গা পেলেন না আপনারা? ওই অনেক কিছু বললো। ওটা কি একটা জায়গা? ওখানে কি মানুষ যায়? ওখানে তো কোনো মানুষ যায় না। অনেক কিছু বলার পরে তখন আমাদের রোহান বলল যে ভাই,
তুমি একটা কাজ করো, আমি তোমাকে আমি 10,000 টাকা দিচ্ছি, তুমি টাকাটা রাখো এবং তোমার গাড়িটা আমাদেরকে দাও। আমরা 3 দিন পরে আবার তোমাকে এই জায়গাতে এসে গাড়িটা দিয়ে যাব। আমি গাড়ি চালাতে পারি এবং আমার যে লাইসেন্সও আছে, কোনো সমস্যা হবে না। এবং তুমি যদি চাও তাহলে তুমি আমাদের আধার কার্ডের একটা করে জেরক্সও রেখে দিতে পারো। তখন সেই লোকটা না করছিল, এরকম গাড়ি দিতে পারবো না এরকম অনেক নাটক করছিল। সেই সময় সুকমল যে বন্ধুটা ছিল সে বলে যে ঠিক আছে আপনি 15,000 টাকা দিন। তখন সে বলে যে না, এত কমে হবে না। তখন আমি বললাম ঠিক আছে 15,000 টাকা নিন। তখন সে রাজি হয় এবং সে বলে যে ঠিক আছে তাই, কিন্তু গাড়িটা কিন্তু সাবধানে, এটা অনেক শখের গাড়ি এবং এইটা গাড়ি দিয়ে আমি আমার রুজি রোজগার চালাই। গাড়িটা যদি কিছু হয়ে যায় আমি তো কিছুই করতে পারবো না, এরকম অনেক কিছু বলে। তখন আমি বলি যে আপনি চিন্তা করবেন না, আমাদের ড্রাইভারের হাত পাকা এবং সে অনেক ভালোই চালাবে। এইটুকুনি আপনাকে কথা দিতে পারি যে আপনার কিছুই হবে না, গাড়ির কিছু হবে না। তখন সে রাজি হয়ে যায় এবং সে বলে যে ঠিক আছে নিয়ে যান, কিন্তু একবার ভেবে দেখুন, আপনারা তো ভদ্রবাড়ির লোক, ওখানে কিন্তু কোনো মানুষ যায় না, ওখানে মানুষদের ওখানে যেতেই নেই। একবার ভেবে দেখুন, আপনাদের ভালোর জন্য বলি, যদি নিজেদের ভালো চান তাহলে ওখানে যাবেন না, এরকম করে সে বলে। তখন আমরা সেরকম কিছু পাত্তা দিই না, কথাটাকে না পাত্তা দিয়ে আমরা বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। যখন আমরা সেখানে পৌঁছালাম সেই গ্রামটায়, আমি তখন বিকেল প্রায় 4:30 4:45 বেজে গেছে। গাড়িটাকে একটা জায়গায় দাঁড় করালাম একটা গাছের সামনে এবং আশপাশে একটু দেখে নিলাম। দেখলাম কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়েছে সে জায়গাটায়। তারপরে অনেক জায়গা খোঁজাখুঁজি পরে যেখানে আমাদের গাড়িটা ছিল তার থেকে হাত 2-3 দূরে আমাদের টেন্টগুলোকে বার করলাম এবং সেখানে লাগিয়ে দিলাম একটা গাছের নিচে। 3টে টেন্ট ছিল আমাদের, 3টে আমরা লাগিয়ে নিয়েছিলাম। যে একটা টেন্টে খুব জোর 2 জনের বেশি হবেই না, এতটাই ছোটো টেন্ট ছিল। আমাদের তাড়াহুড়োতে এতটাই মানে জিনিসপত্র কিনেছিলাম যে সেরকমভাবে দেখা হয়নি। তাই কথা হলো যে একটা টেন্টে 2টো মেয়ে থাকবে, একটা টেন্টে রোহান আর সুকমল, আর একটাতে আমি একা থাকবো। তো এরকম আমরা 5 জনেই থাকলাম 3টে টেন্টে। তো পুরো সন্ধেবেলায় আমরা ওই জায়গাটাকে পরিষ্কার করে টেন্ট লাগাতে আমাদের প্রায় 8টা 8:30 মতো বেজে গেছিলো। এবং তারপরে আমরা একটা উনুন ছিল আমাদের কাছে এবং সেখানে আমরা আগুন জ্বালাই, ছোট্ট বাটির মধ্যে করে ম্যাগি বানিয়ে সবাই মিলে খেয়ে নিই। রাতেরবেলা ওই যে খাবারটা খেয়ে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, বন্ধুরা একসাথে ছিলাম, বেশ ভূতের গল্প হচ্ছিল। এবং হঠাৎ করে আমাদের সবারই মনে হলো যে একটা ঝোড়ো হাওয়া যেন আমাদেরকে স্পর্শ করে চলে গেল, মানে কোথাও কোনো হাওয়া নেই, হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া। সবাই একসাথে পেয়েছিলাম। প্রথমে রোহান বলে ওঠে, ভাই কোনো হাওয়া পেলি? তখন আমরা সবাই বললাম যে হ্যাঁ পেয়েছি। তখন সুকমল বললো যে আমি তো ভাবলাম আমি একাই পেয়েছি, কিন্তু তোরা সবাই পেয়েছিস? তখন আমরা সবাই বললাম যে হ্যাঁ আমরাও পেয়েছি। এই বলার পরে আমরা গল্প কন্টিনিউ করছিলাম, কিন্তু সুদীপার যেন মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে এসে বারবার দাঁড়িয়ে আছে। সে বারবার পেছন ঘুরে তাকাচ্ছিল এবং আমরা তাকে জিজ্ঞেস করছিলাম কি তোর কী হয়েছে, বারবার পেছনে তাকাচ্ছিস কেন? তখন সে আমাকে প্রথমে সে বলছিল না কিছু না করছিল। তারপর যখন সে থাকতে না পেরে আমাদেরকে বলে ওঠে যে ভাই আমার যেন মনে হচ্ছে পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, কেউ আমাকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে আমার দিকে, এরকম সে বলছে। তখন সে বলছে যে কিছুই হয়নি, আমরা ভূতের গল্প করছি তাই জন্য তোর এরকম মনে হচ্ছে যে তোর পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আর কিছুই না। তখন সে বলছে যে না রে ভাই, আমার ঠিক সুবিধার লাগছে না, চল না ঘুমিয়ে পড়ি, রাত তো হয়েছে, 10টা বাজে। এবার আমরা কিছু না ভেবে আমরা ঠিক করলাম যে পরদিন সকালবেলা উঠতে হবে, যত তাড়াতাড়ি কাজ মেটানো সম্ভব তত তাড়াতাড়ি আমরা মেঘালয় ট্যুরটাই বেশি দিন দিতে পারবো। সেজন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। টেন্টে ঢোকার পর সারাদিনের ক্লান্তিতে আমাদের সবারই ঘুম এসে গেছিলো। তো আমি একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। শব্দটা এরকম ছিল যে কোনো একটা ভারী জিনিস কেউ একটা টেনে নিয়ে যাচ্ছে। সে জায়গাটা যেখানে আমরা টেন্ট লাগিয়েছিলাম সেখানে অনেক গাছের ওই ডালপালা শুকনো পাতা এসব পড়েই ছিল। তো আওয়াজটা আরও বেশি আসছিল সেই জায়গা দিয়ে, যেন মনে হচ্ছিল
কেউ যেন কিছু একটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, কোনো ভারী একটা বস্তু বা কোনো জিনিস, কারোর দেহ। প্রথমে তো আমি সাহস মানে হয়নি, তার থেকে বড় কথা প্রথমে বিশ্বাস করছিলাম না। মনে হচ্ছিলো যে মনের ভুল বা অন্য কিছু হবে, ঝিঝি পোকার ডাক, অনেক কিছুই মনে হচ্ছিলো প্রথমে। তো আমি শুয়ে পড়েছিলাম। শোয়ার আগে একবার দেখলাম যে সময় তখন 2:30 বাজে। তখন শুয়ে পড়লাম, কিন্তু চোখটা যে বন্ধ করলাম তখন আবার শুনতে পেলাম যে আবার ওই একই শব্দ, টেন্টের আশেপাশেই যায় আওয়াজটা আসছে। আমি উঠে বসলাম এবং প্রথমে মানে ভাবলাম যে একবার ওদের বাকিদেরকে কল করে জিজ্ঞেস করি যে তারাও কি আওয়াজটা পাচ্ছে কি না। তবে ভাবলাম না থাক, হয়তো ওরা ঘুমাচ্ছে, হয়তো আমি আওয়াজটা শুনতে পাচ্ছি। এই ভেবে আবার আমি শুয়ে পড়লাম। তখন আমার মনে হলো যে বাইরে একটা কেউ একটা আলো জ্বালিয়েছে এবং অনেক মানুষ একসাথে হাঁটলে যে পায়ের আওয়াজটা হয় সে আওয়াজটা আসছে। তখন আমার মনে হতে লাগলো যে আলোটা দেখে কেউ মনে হলো যে হয়তো বাকিরা হয়তো বেরিয়েছে টয়লেট করার জন্য, কিন্তু পরক্ষণেই মনে হলো যে না, যদি একজনও কেউ বেরোতো তাহলেও তো আমাকে ডাকতো একবার, বা কল করে হলেও ডাকতো, কিন্তু না, কেউ আমাকে ফোন করে ডাকছে না। কিন্তু লাইটটা কিন্তু তখনই নিভে গেছিলো, কিন্তু সেই হাঁটার আওয়াজটা তখনও বন্ধ হয়নি। অনেকক্ষণ ধরে সে হাঁটার আওয়াজ চলছে। একবার মনেও হয়েছিল যে কত কোনো জন্তু জানোয়ার হবে গ্রাম সাইড, কিন্তু তারপরে ভাবলাম যে না, কোনো জন্তু জানোয়ার হলে এতক্ষণ ধরে তো হাঁটবে না, সে ডিরেক্ট হামলা করবে টেন্টের মধ্যে। বা যদি বাঘ ভাল্লুকও না হয়, যদি হরিণ ফরিণও হয়, তাহলেও টেন্টের মধ্যে তো একবার আসে, ঠোকর মারবেই। এইসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেছিলো। পরদিন সকালবেলা উঠে সবাইকে ডাকার পরে ফ্রেশ হয়ে যখন আমরা ব্রেকফাস্ট করছি, তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই, কালকে রাতে জানিস এরকম হয়েছে। তখন অবিশ্বাস্যভাবে প্রত্যেকেই বলল যে আমরাও পেয়েছি আওয়াজটা। আমরা ভাবছিলাম শুধুমাত্র আমি একাই পেয়েছি, কিন্তু আওয়াজটা আমরা সবাই পেয়েছিলাম। তখন দীপিকা বলে যে ওই ড্রাইভারটার কথা কি ঠিক? ও যে বলছিল এখানে আসতে নেই, এখানে মানুষ আসে না, ও কি তার মানে ঠিক বলছিল? কালকে তো আমি পেছনে বুঝতে পারছিলাম যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, সেটাও তার মানে মিথ্যে নয়। কি হচ্ছে এই জায়গায়? এটা কি আদৌ ঠিকঠাক আমাদের জায়গা? এখানে এসে কি আমাদের কাজ করা ঠিক হচ্ছে? এসব সে বলতে লাগে। সেই সময় সুকমল বলে যে ভাই, এত কিছু ভাবিস না, কাজটা করতে এসে কাজটা করে চলে যাবো, এত ভাবার কি আছে, ও কিছু হবে না, 5 জন তো একসাথে আছে। এই ভেবে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমরা ঠিক করলাম যে 5 জন 5টা দিকে যাবো, যাতে তাড়াতাড়ি কাজটা হয় এবং সবাই আলাদা আলাদা জিনিস পায় প্রজেক্টের জন্য। এই ভেবে 5 জন 5 দিকে চলে গেলাম। কিছুক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে, আমরা শুনতে পেলাম যে একটা মেয়ে মানুষের চেল্লানোর শব্দ। আমরা সবাই যেই ঘরে ছিলাম প্রত্যেকে সেই ঘর থেকে বেরিয়ে এসে দেখি সে আওয়াজটার কারণ না, সেটা দীপিকার গলার আওয়াজ। সে যে বাড়িটা ঢুকেছিল সে বাড়ি থেকে দৌড়ে মানে বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে আসছে আমাদের দিকে। এসে আমাদের সামনে দাঁড়িয়ে কুকুরের মতো হাঁপাচ্ছে। আমরা সবাই জিজ্ঞেস করেছি যে কী হয়েছে ওখানে, কী দেখেছিস, এরকম চেল্লালি? তখন সে বলে যে আমি প্রথমে ওই ঘরে গেছিলাম, ঘরে কেউ ছিল না, কিচ্ছু ছিল না, একটা বিছানা ছিল, বিছানায় একটা সাদা রঙের কাপড়, মানে কাপড় বলা ভুল, কিন্তু ওই চাদর মতো ছিল আর কি। তো আমি সেখানে যাই, ভেবেছিলাম কিছু হয়তো পাবো সেখান থেকে, কিন্তু যাওয়ার পরে আমি ফ্ল্যাশটা জ্বালাতেই দেখি সেখানে একটা মৃতদেহ পড়ে আছে। আমি সেটাকে ভালো করে দেখার জন্য সামনে যেতেই দেখলাম, মানে আমার টর্চের ফ্ল্যাশের আলোটা তার মুখে ফেলতেই দেখলাম সে চোখ মেলে তাকায় এবং আমার হাতটাকে কপাত করে টেনে ধরে। আমার তখনই ভয় লেগে গেছিলো এবং সে আমার দিকে তাকিয়েছিল, একটা হিংস্রভাবে তাকিয়েছিল, যেন সে আমাকে মেরে ফেলবে, এক্ষুনি আমার গিলে খেয়ে নেবে, এরকম একটাভাবে আমার দিকে তাকিয়েছিল। তখন আমি কোনো রকমভাবে ছিটকে হাতটাকে ছাড়িয়ে দিয়ে আমি ওখান থেকে চলে আসি। তারপরে আমি আর ওখানে দাঁড়াইনি। তারপরে আমাদের রোহান বলে যে ভাই, জায়গাটা কি সত্যি আমাদের জন্য ঠিকঠাক? মানে কি আমরা কি জায়গাটা আমি খুঁজেছিলাম, কিন্তু এখানে কি কাজ করা ঠিক হবে? আমরা কি 3 দিন কাজ করতে পারবো এখানে?
তখন আমি বললাম যে ভাই এত কিছু ভাবিস না, চল একটা কাজ করি, 5 জন একসাথে কাজ করি, যেখানে যাব 5 জন একসাথে যাব। ওই লোকটাও তো সে একই কথা বলেছিল যে যেখানে যাবেন 5 জন একসাথেই যাবেন, তাই না? তো আমরা একটা কাজ করি, 5 জন একসাথে যাই। এবার একটা বাড়িতে আমরা গেলাম, যে বাড়িটায় সব কিছু আমরা মানে খোঁজাখুঁজি করছিলাম আর কি, যে দেখছিলাম কিছু পাওয়া যায় কি যায় না। সেই সময় আমি দেখলাম যে আমার থেকে হাত 10 দূরে একটা বাড়ি রয়েছে, যে বাড়িটার জানলায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে। এবার আমি প্রথমে বুঝতে পারিনি যে লোকটা কি আসলেই লোক নাকি কোনো পুতুল, কারণ অনেকটাই দূরে ছিল। কিন্তু আমি স্পষ্ট তার মুখটা বুঝতে পারছিলাম, একটা বয়স্ক করে একটা লোক। আমি যেই বাকিদেরকে ডাকার জন্য পেছনে ঘুরলাম, না ডেকে আমি আবার সেই জানলার দিকেই তাকালাম, দেখলাম তখন কিন্তু নেই। আমি অবাক হয়ে গেলাম যে কোথায় গেল। তারপর আমি আর ডাকিনি, বাকিদেরকে ডেকে দেখাইনি। তারপর আমি আবার কিছুক্ষণ পরে যখন সেই বাড়িটার দিকে তাকাই, দেখলাম সেই লোকটাই সে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছে এবং একটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসছে, এবং 5 সেকেন্ড পরেই সে ছাদ থেকে ঝাঁপ মারলো, হাত হাত দুটোকে দুদিকে ছড়িয়ে দিয়ে সামনের দিকে ছাদ থেকে ঝাঁপ মারলো। বাড়িটা খুব জোর হলেও 3 তলা তো হবেই। এবং আমি সঙ্গে সঙ্গে বাকিদেরকে বললাম যে আমি এরকম একটা লোক দেখলাম। লোকটা প্রথমে ঘরে ছিল, তারপর কিছুক্ষণের মধ্যেই ছাদে চলে যায় এবং ছাদ থেকে ঝাঁপ মারে। বাকিরা বলছে কোথায়, কোন বাড়িটা? আমি বললাম যে ওই তো ওই বাড়িটা। তখন আমরা সবাই মিলে সে বাড়িটার কাছে যাই এবং সেখানে কিচ্ছু ছিল না, কিচ্ছু না মানে কিছুই ছিল না। মানে সেইখানে যদি কোনো মানুষ পড়ে 3 তলা থেকে, একটা মানুষ না থাকলেও একটা চিহ্ন তো থাকবে, কিচ্ছু নেই। তখন আমরা ঠিক করলাম যে এখানে এরকমভাবে কাজ করা যাবে না। সময় তখন বিকেল 3:30-4টে হবে। খিদেও পেয়ে গেছিলো ভীষণ, তাই আমরা আমাদের টেন্টের সামনে চলে আসি এবং খাবার বানাই, খাই। এবং সেই সময় দীপিকার খুব জোর শরীর খারাপ হচ্ছিলো, খুবই শরীর খারাপ হচ্ছিলো। সেই জন্য আমরা কোথাও যাই না, ওকে একা রেখে আমরা কোথাও যাই না। আমরা সবাই টেন্টের 2জন টেন্টের ভেতরে ছিল এবং আমরা সবাই বাইরেই ছিলাম। তারপরে যেহেতু গাড়িটাও দেখতে হবে মাঝে মাঝে, কারণ আমাদের গাড়ি নয়, আমাদের রেসপন্সিবিলিটিতে গাড়িটা রয়েছে, সেই জন্য আমরা বেশি দূরেও যাচ্ছিলাম না সে অন্ধকারে। এবার হঠাৎ করে কিছুক্ষণ পরে, সময় তখন 6:30 কি 6টা বাজে, রোহান বলে যে দাঁড়া ভাই, আমি একটু বাইরে থেকে কল করে আসি, অনেকক্ষণ কথা বলা হয়নি, সে কাল থেকে বাইরে কোনো কল করিনি, এবার কল করে আসি। এই বলে সে কিছুটা এগিয়ে যায় কল করার জন্য, এবং কল করে যখন আসে তখন সে আমাকে বলে যে সুকমল কোথায়? আমি বললাম ওই যে ওখানে গাছের তলায় আছে দেখ। তখন সে বলে যে ওখানে কি করছে? আমি বললাম জানি না ভাই, তুই চলে গেলি। তখনই দেখলাম ও আমাকে বললো যে দাঁড়া একটু আসছি, বলে চলে গেল, গিয়ে ওখানে ওরকম করে উবু হয়ে বসে আছে। আমি বললাম যে ভাই কীরকম একটা লাগছে না ওকে, মনে হচ্ছে না কিছু বিড়বিড় করে বলছে? তখন আমি বললাম হ্যাঁ ভাই, তাই তো মনে হচ্ছে। তখন আমার রোহান বলছে যে তুই যাসনি ওর সাথে? বলছে না ভাই, এরা 2জন তো মেয়ে টেন্টের ভেতর রয়েছে, দীপিকা আর সুদীপা, তো ওদেরকে একা রেখে কী করে যেতে পারি? তারপরে রোহন বলে চল একবার দেখে আসি। তখন আমি আর রোহন 2জন মিলে সুকমলের কাছে যাই। কাছে যেতেই আমরা যেই ওকে ডাকলাম, সুকমল কী হয়েছে রে, কী বলছিস? তখন সে আমাদের দিকে তাকায় এবং উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পরে সে যে কথাগুলো বলছে সেগুলো আমরা কিছুই বুঝতে পারছিলাম না, কারণ অন্য কোনো একটা ভাষা হবে, যে ভাষায় সে অনবরত নন স্টপ কথা বলে যাচ্ছে, মানে কোনো মন্ত্রপাঠ করলে যেরকম হয় সেরকমভাবে কথা বলেই চলেছে। তখন আমরা তার দিকে 1 পা কি 2 পা এগিয়েছি, আর সঙ্গে সঙ্গে সে আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং সে আমাদের দিকে তেড়ে আসে। মানে সে আমাদেরকে মারার জন্য সে তেড়ে আসে এবং চোখ মুখ একদম পুরো খিচিয়ে একদম সেই মন্ত্রগুলো পড়তে লাগে। চোখগুলো একদম লাল টকটকে, যেন মনে হচ্ছে কেউ চোখের মধ্যে টমেটো সস ঢেলে দিয়েছে, এরকম মনে হচ্ছে। তারপর হঠাৎ করে দেখলাম সে মন্ত্রটা পড়তেই তার শরীরটা পুরো বেন্ড হতে লাগলো। মানে ওরকমভাবে শরীর কোনো মানুষের পক্ষে বেন্ড করা সম্ভব নয়। হাত পা কোমর সব কিছু একদম পুরো বেঁকে যাচ্ছিলো, এবং যে বেঁকার সময় যে হাড়ের যে আওয়াজ, সে আওয়াজ আমাদের কানে আসছিল
খটমট খটমট করে। তখন আমরা দুজন চিল্লিয়ে বলতে লাগি যে কী হয়েছে তোর, তুই এরকম কেন করছিস, তোর কি শরীর খারাপ হচ্ছে, তোর কী হয়েছে? আমরা বুঝতে পারছি যে ও আর নিজের মধ্যে নেই, কিছু না কিছু একটা ওকে ধরেছে। এই কথাগুলো আমরা বলছিলাম যাতে ওই দুটো মেয়ে আমাদের কাছে আসে। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে ওই দুজন আমাদের কাছে এলো এবং দীপিকার কাছে একটা হনুমানজির লকেট ছিল। সে বুদ্ধি করে সে লকেটটা আমাকে দেয় এবং সে বলে যে লকেটটা গিয়ে ওর গলায় পরিয়ে কিছু পাবে। আমি কোনো রকমে অনেক সাহস করে সে লকেটটা নিয়ে সুকোমলের গলায় পরিয়ে দিই এবং গলায় পরানোর সঙ্গে সঙ্গেই সে ধপাস করে মাটিতে পড়ে এবং তার জ্ঞান চলে যায়। তারপর ট্রেন থেকে জলের বোতল আনা হয় এবং জল নিয়ে তার চোখে মুখে ছেটানো হয়। ছেটানোর পরে সে জ্ঞানে ফেরে এবং সে বলে যে কী হয়েছে, তোরা এরকম করে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছিস এবং আমি মাটিতে এরকম পড়ে আছি কেন, কী সমস্যা? তখন রোহান সব কিছু ওকে বলার পরে সে প্রথমে তো বিশ্বাস করছিল না, তারপর অনেক কষ্টে বিশ্বাস করে এবং সেই সময় সুদীপা বলে যে একটা কাজ করি, চল, এখানে এরকমভাবে কাজ করা যায় না, একটা দিনও হয়নি এখনও কমপ্লিট, আমরা কিচ্ছু জোগাড় করতে পারিনি, তাতেই এরকম আমাদের এই অবস্থা, আমরা কাজ করবো কী করে, এখানে এরকম করে কাজ করা যায় না, এখান থেকে চল, এখানে এরকমভাবে কাজ করা সম্ভব নয়। এই কথা ভেবে যখনই আমরা এই কথাটা সে সুদীপা বলেছে, সঙ্গে সঙ্গে আমরা শুনতে পেলাম একটা অট্টহাসির শব্দ, যে গাছের নিচে আমরা দাঁড়িয়েছিলাম সেই গাছ থেকে আসছিল কথাটা। আমরা ওপরে তাকাতেই দেখলাম একটা লোক, যে লোকটাকে আমি সেই বাড়িটার ছাদে দেখেছিলাম, যে ছাদ থেকে ঝাঁপ মারতে, সেই লোকটা দেখলাম সেই গাছের ডালে পা দুটোকে নিচে ঝুলিয়ে দোলাচ্ছে এবং আমাদের দিকে তাকিয়ে অট্টহাসি আসছে, যেন সে আমাদের ভয় দেখিয়ে আমাদের ক্ষতি করে খুবই আনন্দ পেয়েছে। তারপর আমরা কোনো রকমভাবে সব কিছু গুটিয়ে গাটিয়ে গাড়িতে উঠলাম এবং সেখান থেকে বেরোলাম। রোহান একদম পুরো ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে এবং সেখান থেকে বেরোলো। যখন আমরা জঙ্গলের রাস্তা থেকে বেরোলাম, তারপর যেন মনে হলো যে আমরা একটু প্রাণ ফিরে পেয়েছি। কিন্তু যতক্ষণ আমরা জঙ্গলের রাস্তায় ছিলাম প্রত্যেকটা সময় মনে হচ্ছিল যে আমাদের গাড়িতেই যেন কেউ রয়েছে, আমাদের গাড়ির পেছনে যেন কেউ রয়েছে, আমাদের সঙ্গেই আসছে, সে আমাদের পেছন ছাড়েনি, এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু যখনই আমরা জঙ্গলের রাস্তাটা ক্রস করে ছাড়িয়ে এলাম, তখনই মনে হচ্ছে যে না, এবার আর বিপদটা নেই। তারপর আমরা যেখান থেকে গাড়িটা নিয়েছিলাম সেখানেই আবার ফিরে যাই। সেই লোকটাকে আমরা গাড়িটা দেওয়ার সময় জিজ্ঞেস করি যে ঘটনাটা কী হয়েছে ওখানকার। তখন সে আমাদেরকে বলে যে বহু বছর আগে সেখানে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সে ভূমিকম্পে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় এবং যেসব মানুষরা সেখানে মারা যায়, যাদের গ্রাম ছিল তারা তো ওখানেই মারা যায়। সেই মারা যাওয়ার পরে তাদের কেউ সৎকার করেনি, অতগুলো মানুষের সরকার কিছুই করেনি এবং তাদের সৎকারও হয়নি। তারপর থেকে ওই গ্রামে যারা মারা গেছে তাদের আত্মা ঘুরে বেড়ায়। অনেকেই সেই জায়গায় গেছে কিন্তু তাদের ফিরে আসেনি। তোমাদের কপাল ভালো তো যে তোমরা ফিরে এসছো। তো এইটাই ছিল ওই জায়গাটার ঘটনা। কিন্তু আমি জানি না তোমরা ওখানে কী করতে গেছিলে, কোন কলেজের কোন এমন প্রজেক্ট হয় যে সেখানে যেতে হবে। তো তারপর আমরা তাদেরকে গাড়ি ফেরত দিয়ে তার টাকা যা পাওনা ছিল সব কিছু মিটিয়ে চলে যাই একটা হোটেল নিয়ে, কারণ দুদিন তো ওখানেই থাকতে হবে। কারণ আমাদের মেঘালয় যে ট্যুরটা ছিল সেটা তো আমাদের 3 দিন পর থেকে শুরু হওয়ার কথা। তো সুতরাং আমাদের মেঘালয়তেই দুদিন থাকতে হতো, গুয়াহাটিতে 2 দিন থাকতে হবে। তো আমরা গুয়াহাটিতে 2 দিন ছিলাম। তো সেরকম আর কিছুই হয়নি, তারপরে কোনো বাজে স্বপ্ন বা কিছুই আমরা দেখিনি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।